আমি বনসাই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা প্রাসঙ্গিক একটা বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ এবং কি বলে যে রবীন্দ্রনাথ আমি একটু কম স্টাডি করি, কিন্তু তাদের সম্পর্কে খোঁজখবর রাখি আর কি, বা নিয়মিত খোঁজখবর রাখা হয়। তো হুমায়ুন আহমেদের একটা চিন্তা ছিল, উনি কখনো বনসাইকে পছন্দ করতেন না। যেখানেই উনি বনসাই পাইতেন, জাস্ট ওই টপটাকে ভেঙে ফেলতেন, ভেঙে ফেলে মাটিতে রোপণ করে দিতেন। হ্যাঁ, তো তার বক্তব্য ছিল এরকম যে পাখিকে, বনের পাখিকে খাঁচায় বন্দি করে রেখে পালন করা যেমন অন্যায়, বনসাইকে কেটে ছেটে ছোট আকার দেওয়া, একটা বড় গাছকে ছোট আকার দেওয়া, এটা একটা অন্যায়। তা আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে যে এটা গ্রেট থিঙ্কিং, যে একটা গাছকে নিয়ে এভাবেও চিন্তা করা যায়। হ্যাঁ, যে একটা বড় গাছ, তাকে কেটে সেটে 10 বছরে একটা পাকুড় গাছ 4 জনে ধরা যাবে না, এরকম মোটা হবে, কিন্তু 10 বছরে একটা বনসাই যত ছোটো করা যাবে তত ভ্যালুয়েবল, তত দাম বাড়বে। তো এই জায়গাটায় সারা দেশে যখন বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে, তখন বা বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে, তখন আমরা বিদেশি ক্রেতাদেরকে বিদেশি গাছের দিকে যাইতে দেখতেছি, বিভিন্ন ভ্যারাইটির কাছে, বনসাইয়ের বিভিন্ন ভ্যারাইটির কাছে যাইতে দেখতেছি, যেটা আসলে আমি মাঠে ঘাটে চষে বেরিয়ে দেখেছি যে এটা একটা আগ্রাসন। হ্যাঁ, বিদেশি ফলের আপনি একটা কমলার চারা লাগাবেন, একটা আপেলের চারা লাগাবেন, আপনি জানেন না সে আপেলটা কি হবে, আপেলটা আদৌ হবে কি না, কমলাটা আদৌ হবে কি না, কমলাটা হলেও মিষ্টি হবে না টক হবে। বনসাইয়ের পিছনে আপনি বছরে যতটা শ্রম দিবেন, 40 লাখ টাকা খরচ করে, 1 কোটি টাকা দিয়ে কিনে, 10 লাখ টাকা দিয়ে কিনে, 5 লাখ টাকা দিয়ে কিনে, মফস্বল শহরেও 40 লাখ টাকা দামের বনসাই চিন্তা করা যায়। 40 লাখ টাকা দামের বনসাই, কিন্তু 40 লাখ টাকা দিয়ে একটা বনসাই কিনলেন, আপনার বারান্দায় রাখলেন, এটা আপনার মেনটেন করতে বছরে যা খরচ হবে, সেই খরচ ইনভেস্ট করার পরেও এটা কি বলে যে 10 বছর পরে আপনার লাভ কি, 20 বছর পরে আপনার লাভ কি, 30 বছর, 50 বছর, 100 বছর পরে এই বনসাইটা আপনাকে কি দেবে, সমাজকে কি দেবে, রাষ্ট্রকে কি দেবে, বিশ্বকে কি দেবে, এইটা চিন্তায় আনতে হবে। শুধু সৌন্দর্যের বর্ধনের জন্যে চাপ প্রয়োগ করে একটা কোনো কিছু করাটা উচিত নয়, এটা একটা ব্যাপার। এখন আপনি যদি নর্মালি একটা পাকুড় গাছ লাগান, সেখান থেকে আপনি কি কি পেতে পারেন? বিশেষ করে গাঁও গ্রামের মানুষ এখনও পাতা ছাটা দিয়ে গাছের ডাল ঠাল, যেটা প্রুনিং করা হয় বছরে বছরে, আম, জাম, কাঁঠাল গাছ, আপনি চিন্তা করেন জাম কাঠের মতো দামি কাঠ হয়ই না। হ্যাঁ, আপনি চিন্তা করেন কাঁঠালের মতো দামি কাঠ হচ্ছেই না। তাহলে এই আপনার দেশীয় ভ্যারাইটি, যেটাতে আপনি প্রতি বছর লাভ পাবেন বিভিন্নভাবে, সেখানে আপনি একটা বাহিরের বিদেশি গাছের আগ্রাসন কেন এই দেশে হইতে দেবেন? হ্যাঁ, যেখানে আপনার ভ্যারাইটি আপনাকে স্বাবলম্বী করতে যথেষ্ট। আপনি আমি বিভিন্ন কৃষি দপ্তরের যে ইয়াগুলো দিত ওই যে কী বলে ওটার নাম, পুষ্টি বাগান, সেই পুষ্টি বাগানগুলো দেখছি যে অসম্ভব সুন্দর। হ্যাঁ, যদিও ওখানে অর্নামেন্টাল কোনো ভেজিটেবল ট্রি নাই, কিন্তু তারপরেও ইন জেনারেল তারা চাষ করেও খুব সুন্দর লাগে সেই পুষ্টি বাগানগুলো। তা আপনার টবে যদি একটি মরিচের চারা পাওয়া যায়, আপনার টবে যদি আপনি একটা বেগুনের চারা লাগান, আপনার টবে যদি আপনি ঢেঁড়সের চারা লাগান, সেটাকে যদি আপনি প্রুনিং করেন, করেন, এবং আপনি যদি আপনার টবে আদা লাগিয়ে সেটা বাগানে রাখেন, আপনি যদি একটা হলুদ আপনার টবে লাগিয়ে বাগানে রাখেন, আপনি যদি
আপনার বারান্দায় যে কি বলে যে ঢেউ তোলা যে গাছ, সেই গাছ দিয়ে যদি আপনি কি বলে যে ইয়া করেন, তাহলে সেখানে একটা গাছ আলুর মাছ আলু যেটাই বলি সেটার গাছ লাগাইতে পারেন। সেটা আপনার অর্নামেন্টাল গাছ হিসেবে আপনাকে 1 বছর সার্ভিস দিল, আপনি 1 বছর পরে আলুটা তুলে নিলেন। এইভাবে যদি আপনি প্রুনিং করে দেশীয় সবজি যা আপনার পরিবারে প্রতিদিন লাগবে সেই কাজটা যদি আপনি করেন, সেইটা যদি আপনি হারভেস্ট করেন, তখন যে আনন্দটা পাবেন আপনি বিশ্বাস করেন আপনার 40 লাখ টাকা 1 কোটি টাকা দামের বনসাই সে আনন্দটা পাবেন না। আমি নিজে ট্রাই করে দেখছি যে একটা মরিচ গাছে মরিচ তুলে জাস্ট গাছ থেকে মরিচটা তুলে তরকারির মধ্যে দিয়ে দিলেন, এর মধ্যে যে আনন্দটা আপনি উপভোগ করবেন সেই আনন্দ আপনি কখনোই একটা কমলা গাছে পাবেন না, একটা মালটা গাছে পাবেন না, একটা ড্রাগন গাছে পাবেন না। এই ড্রাগন, মালটা এগুলো আগ্রাসী উদ্ভিদ, এগুলো দিয়ে একটা পর্যায়ে গিয়ে কেটে ছেটে ফেলা ছাড়া আর উপায় থাকে না। হ্যাঁ, আপনি বিদেশি আম জামের চাষ করবেন, কিন্তু সেখানে দেখবেন যে কত বছর একটা কলমের চারা, আমরা অনেকেই জানি না কলমের চারা লাগাই, কিন্তু কলমের চারা কয়েকদিন ফসল দিতে পারে, কত বছর ফসল দিতে পারে রেগুলার, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, আমরা যদি বীজের চারাগুলো লাগাই, আমরা যদি কলমের চারাও লাগাই, কিন্তু পাশাপাশি যদি বীজের চারাগুলো লাগাই, সেই ক্ষেত্রে আমরা বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখান থেকে আমরা কাঠ পাবো, সেখান থেকে আমরা যদিও আপনি বাণিজ্যিক চিন্তা করেন সেটা কলমের চারা লাগাইতে পারেন। যদি আপনার একটা বাড়িতে আপনার একটা বাগানে 100 বাণিজ্যিক গাছ লাগাইলেন, আমের গাছ, কিন্তু সেখানে আপনি 10টা গাছ কাঁঠালের যেটা বীজের চারা লাগাইলেন, যেটা আপনাকে 10 বছর পর কাঠ দেবে, 20 বছর পর কাঠ দিবে। 4টা জামের চারা লাগাইলেন, সেটা আপনাকে 10 বছর পর কাঠ দিবে। এবং এই কাঠের যে চাহিদা, এটা কিন্তু কখনো কমতেছে না, এটা বাড়তেছে। কিন্তু আমরা কেন একটা কলমের চারার দিকে ঝুঁকছি, আমরা কেন ড্রাগনের দিকে ঝুঁকছি? ড্রাগনের স্বাদটা কি, এটাই তো আমি বুঝি না। ড্রাগনের আসলে স্বাদটা কি, এটা কি, মানে এটা আমার বুঝে আসে নাই আজ পর্যন্ত। অথচ জামের স্বাদ, হ্যাঁ, জামের ভ্যারাইটির যে স্বাদ, হ্যাঁ, খুদি জাম, বড় জাম, জামরুল, জামরুলের মধ্যে শুধু পানি, কিন্তু তার যে একটা স্মেল, এটা আপনি যখন স্মেলটা নিবেন তখন মনে হবে আপনি ঐশ্বরিক কোনো কিছু নিচ্ছেন। যাই হোক, আমরা দেশি ফল লাগাই, বীজের চারা লাগাই, অতি বাণিজ্যিকীকরণ না করি। আজ এ পর্যন্তই বললাম যে সবজির চারা আপনার বাড়িতে লাগান এবং সেটাকে অর্নামেন্টাল ট্রিতে রূপান্তরিত করেন, দেখবেন আপনাকে খুব ভালো লাগবে। মানসিকভাবে সাইকোলজিক্যালি সুস্থ থাকতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি।